গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা ও সমাবেশে মুজিববাদীদের হামলার জবাব দেয়া হবে বলে হুঁশিয়ার করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ বিষয়ে আলোচনা করতে খুলনা থেকে আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। রাজধানী নয়াপল্টন থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী ও পুরানা পল্টন থেকে আছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। শুরুতেই আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আমি চলে যাচ্ছি প্রথমে আলাউদ্দিন মোহাম্মদ আপনার কাছে। আপনার কাছে একটু জানতে চাই, কিছুক্ষণ আগেই আপনাদের পক্ষ থেকে ব্রিফ করা হয়েছে এবং খুলনাতেই ব্রিফিংটি হয়েছে। নতুন কি কি কর্মসূচি আসলো সেটি জানাবেন। সেই সাথে আজকে যে হামলা হয়েছে সেটি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ চালিয়েছে এবং ৫ আগস্টের গণঅভ্যুত্থানে পতিত ও নিষিদ্ধ একটি সংগঠন এমন হামলা করলো, এটি কিভাবে করলো আপনার মতামত জানতে চাই। ধন্যবাদ। আমরা আপনি জানেন যে গত ১ জুলাই থেকে সারা দেশে জুলাই পদযাত্রা, দেশ গড়তে জুলাই পদযাত্রা শিরোনামে আমরা সারা দেশের ৬৪টি জেলায় জুলাই মাসে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মানুষের কাছে যাবে, সেখানকার যে সংগঠক আছে তাদের সাথে মিলিত হবে এবং গণ অভ্যুত্থানে যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন তাদের কথা শোনার মাধ্যমে আমাদের এই জুলাই মাসটি উদযাপনের একটি কর্মসূচি ছিল। এরই অংশ হিসেবে আমাদের আজকে কর্মসূচি ছিল গোপালগঞ্জ, মাদারীপুর এবং শেরপুরে। এখন আমরা যখন গোপালগঞ্জের আপনার প্রোগ্রামটিতে যাই, সকালবেলা আমরা দেখেছি যে সেখানে আগে থেকে হুমকি ধামকি দেওয়া হচ্ছিল এবং যেখানে সমাবেশ স্থল হচ্ছে সমাবেশ স্থল ভাঙচুর করা হয়েছে, সেখানে ককটেল বিস্ফোরণ করা হয়েছে। তারপরও যেহেতু গোপালগঞ্জ আপনারা জানেন যে ফেসিবাদী যেই স্বৈরাচার শেখ হাসিনা এবং তার যারা আপনার এই জুলাই অভ্যুত্থানে যারা খুন খারাপি করেছে, বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিলেন এবং যারা দেশের বাইরে পালাতে পারেন নাই, তাদের অনেকেই কিন্তু গোপালগঞ্জে আশ্রয় নিয়েছেন। এই প্রেক্ষাপটে একটা এখানে সিকিউরিটি কনসার্ন ছিল। আমাদের পক্ষ থেকে আমরা যখনই যে ডিস্ট্রিক্টে যাই সেখানকার যে আমরা সিকিউরিটি কনসার্নটা আমরা অবহিত করি এবং সেখানে যদি আপনি যারা প্রশাসন যেই রুট দিয়ে যাওয়ার কথা বলে যেই নির্দেশনা দেয় সেই অনুপাতে কিন্তু আমরা সেখানে যাই। আজকের ঘটনাতে তাই ঘটেছে, কিন্তু আমরা দেখেছি যে আমরা যখন আপনার মাদারীপুর থেকে রওনা দেই তখন পথে আপনার অনেক জায়গায় বাধা এবং অনেক জায়গায় ঢিল ছুটছিল, ককটেল বিস্ফোরণ করছিল। যদিও সেখানে পর্যাপ্ত সংখ্যক আর্মি ছিলেন, বিজিবির সদস্যরা ছিলেন, র্যাবের সদস্যরা ছিলেন, পুলিশের সদস্যরা ছিলেন, আনসারের সদস্যরা ছিলেন, ইভেন গ্রাম পুলিশের সদস্যরাও ছিলেন। কিন্তু এই যে এত বাহিনী, এই বাহিনীদের তাদের তৎপরতাও কিন্তু এখান থেকে আপনার যে হামলা করা এই জিনিসটাকে রোধ করতে পারেনি। পরবর্তীতে আমরা একটা শর্ট সময়ের মধ্যে যেই আপনার সমাবেশের স্থল ভাঙচুর করা হয় সেখানেই আমরা খুব ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে একটি ছোট সমাবেশ করে সেখান থেকে আমরা ফেরার পথে আমাদের চারপাশকে ঘিরে ধরা হয় এবং আমরা স্বাভাবিকভাবেই মানে কোনো পথ না পেয়ে আমরা নিকটস্থ একটি প্রশাসনিক ভবনে আশ্রয় নেই। সেখান থেকে আমাদেরকে পরবর্তীতে আপনার উদ্ধার করে গোপালগঞ্জের বাইরে এসে আমাদেরকে দিয়ে আসা হয় এবং আমরা সেখান থেকে আমরা আপনার প্রশাসনের সহযোগিতা আমরা খুলনায় এসে একটা নিরাপদ জায়গায় এখন আমরা অবস্থান মোহাম্মদ, আপনি করছি। থাকুন আমাদের সাথে, আপনার কাছে আমরা আবারও আসবো। এবারে আমি চলে যাচ্ছি জনাব এস.এম. জিলানী আপনার কাছে একটু জানতে চাই যে গোপালগঞ্জে এনসিপির সমাবেশে ২ দফা হামলা এবং হতাহতের ঘটনা ঘটেছে এবং যেমনটি আলাউদ্দিন আহমেদ বলছিলেন যে সব ধরনের আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ নিরাপত্তা ব্যবস্থাও জোরদার ছিল। সেক্ষেত্রে কিভাবে একটি নিষিদ্ধ সংগঠন এতটা সংগঠিত হয়ে দফায় দফায় হামলা চালালো? দেখেন, গত ১৩ই সেপ্টেম্বর ২০২৪ আমি যখন আমার বাবা মায়ের কবর জিয়ারত করতে আমার পরিবার সহ গোপালগঞ্জে আমার বা টুঙ্গিপাড়াতে আমার বাড়িতে যাচ্ছিলাম, তখন আমার উপরে, আমার পরিবারের উপরে যে ন্যাক্কারজনক হামলায় গোপালগঞ্জে হয়েছে এবং আমার একজন সহযোগী, একজন ক্রিকেট আম্পায়ার দিদারকে নির্মমভাবে এখানে হত্যা করা হয়েছিল। আজকে তখন যদি প্রশাসন, রাষ্ট্রযন্ত্র যদি সক্রিয় থাকতো, রাষ্ট্রযন্ত্র যদি সেদিন ব্যবস্থা গ্রহণ করত, তাহলে কিন্তু আজকে এই ঘটনাটা ঘটতো না, এটার পুনরাবৃত্তি ঘটতো না। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সব দলের রাজনীতি করার অধিকার রয়েছে। একটি নতুন রাজনৈতিক দল এনসিপি, আমরা তাদেরকে স্বাগত জানিয়েছি বাংলাদেশে রাজনীতি করার জন্য। তারা কাজ করছে, তারা তাদের সাংগঠনিক, তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করবে, এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। আমরা আশা করেছিলাম যে এনসিপি সেখানে যাবে, তাদের রাজনৈতিক কর্মসূচি শেষ করে আবার শান্তিপূর্ণভাবে তারা তাদের অপর কর্মসূচিতে যাবে। কিন্তু আমরা যে ঘটনাটি দেখলাম, আমি নিজেও আমার ফেসবুক ভেরিফাইড পেজ থেকে আমি নিন্দা জানিয়েছি এবং আমার সব থেকে দুঃখের জায়গা যেটা, যে
প্রশাসনের যে উদাসীনতা, গতকালকে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদ একটি কর্মসূচি দিয়েছিল, এই নির্লিপ্ততার প্রশাসনের উদাসীনতার কারণে দেশে যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে তারই একটা অংশ কিন্তু এই গোপালগঞ্জের আজকে হামলা, যেটা কিন্তু অনেক আগের থেকে অনেকে জানতো। আমরা একটা রাজনৈতিক দল, আমরা রাজনীতি করি। কিছুদিন আগে গোপালগঞ্জে আমরা সমাবেশ করেছি। আজকে যেভাবে পুলিশ প্রোটেকশন দিয়েছে আমাদেরকে কিন্তু সেভাবে প্রোটেকশন দেয় নাই। তারপরে আমাদের রাজনৈতিক দূরদর্শিতা এবং বিচক্ষণতা দিয়ে আমরা সে কাজটি করতে পেরেছিলাম। আমি গত 30 তারিখে টুঙ্গিপাড়ার মতো জায়গায় আমি বিএনপির একটি বড় সম্মেলন করেছি। আমরাও সেখানে জানতাম যে নানান দিক থেকে হুমকি আসছিল, কিন্তু আমরা আমাদের রাজনৈতিক বিচক্ষণতা দিয়ে সেটা আমরা শেষ করতে পেরেছি। আজকে যে ঘটনাটা ঘটলো, নিন্দনীয় এবং ন্যাক্কারজনক ঘটনা। আমরা বলতে চাই যে প্রশাসন যদি আমার উপরে যখন হামলা হয় তখন থেকে যদি আরো কঠোর হস্তে দমন করত, এই টুঙ্গিপাড়াকে পরিস্থিতি নাও আসতে পারতো। জি, এস এম জিলানী, আপনিও থাকুন আমাদের সাথে। আমি আমাদের আরেকজন অতিথি মোহাম্মদ রাশেদ খান, আপনার কাছে একটু জানতে চাই যে গোপালগঞ্জে এনসিপি সমাবেশে 2 দফা হামলা হয়েছে এবং হতাহতের ঘটনা ঘটেছে, এ বিষয়ে কার দায় দেখছেন আপনি? ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। আজকে গোপালগঞ্জে যেভাবে এনসিপি নেতাকর্মীদের উপর বর্বর হামলা চালানো হয়েছে, আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা মনে করি অবশ্যই এর দায় সরকারকে নিতে হবে। সরকারের 11 মাসে আসলে অর্জনটা কি আমরা লক্ষ্য করলাম যে 11 মাসে সরকার ঐক্যমতের নামে বিভিন্নভাবে বিভাজন সৃষ্টি করেছে এবং একই সাথে আওয়ামী লীগের পুনর্বাসন করেছে। আমার প্রশ্ন হলো, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকা অবস্থায় কিভাবে সাবের মান্নানরা জামিন পেল? দেখেন, 28 অক্টোবর 2023 সালে ওই সময় যেভাবে বিএনপি জামাত এবং আমাদের সমাবেশকে বানচাল করা হয়েছে, এরপরে বিএনপি জামাত গণ অধিকার পরিষদ এবং অন্যান্য দলের প্রায় 30,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এই সরকার, বিপ্লবী সরকার এবং একটি অভ্যুত্থানের পরে এই সরকার আমরা সবাই মিলে গঠন করেছি, এখনো পর্যন্ত ওই রকম আওয়ামী লীগের 3,000 মাস্তান গুন্ডাকে গ্রেপ্তার করতে পারেনি। তার মানে কি? তার মানে সরকার পরিকল্পিতভাবে আওয়ামী লীগকে এইভাবে মাঠে রেখে দিয়েছে। আমরা সরকারকে সবসময় আহ্বান জানিয়ে আসছি যে আওয়ামী লীগের বিরুদ্ধে আপনারা কঠোর হন। আওয়ামী লীগ কি একটি চূর্ণপুটি? আওয়ামী লীগ অনেক বড় একটি দল এবং অতীতে আমরা দেখেছি যে 2006 সালের 28 অক্টোবর কিভাবে লগি বইটা দিয়ে মানুষ পিটিয়ে হত্যা করে আওয়ামী লীগ নৃত্য করেছে। এই অন্তর্বর্তীকালীন সরকার যদি আবারও সেই ধরনের পরিস্থিতি ফিরিয়ে আনতে না চায়, তাহলে আজকে এই সরকারের জন্য একটি শিক্ষা। দেখেন, সেখানে পুলিশ কিন্তু ওইভাবে আওয়ামী লীগকে প্রতিহত করতে পারে নাই, সেনাবাহিনী সেখানে ভালো ভূমিকা রেখেছে। আমরা শুনলাম যে ইতিমধ্যে 4 জন নিহত হয়েছে, সম্ভবত এই 4 জন ছাত্রলীগ বা আওয়ামী লীগের। দেখেন, সেনাবাহিনীকে নিয়েও ইতিপূর্বে আমরা দেখেছি নানান ধরনের বিতর্ক, কিন্তু আজকে যেভাবে হাসনাত, নাহিদ, আক্তার, সার্জিসদেরকে সেনাবাহিনী আজকে তাদেরকে উদ্ধার করেছে, অবশ্যই সেনাবাহিনীকে ধন্যবাদ জানাতে হয়। আমরা মনে করি বাংলাদেশে এখনো পর্যন্ত যতটুকু আইন শৃঙ্খলা পরিস্থিতি বিরাজমান রয়েছে, এটা একমাত্র সেনাবাহিনীর কারণে। এই যে আওয়ামী লীগে 80% পুলিশ, যেটা আইন উপদেষ্টা নিজেই বলেছে, এর আগে বলেছিল, আজকে তিনি নিজেই বলেছেন যে আওয়ামী লীগের পুলিশ আমাদের কোনোভাবেই সহযোগিতা করবে না। কিন্তু আমার কথা হলো যে কেন তাহলে এই আওয়ামী লীগের পুলিশদেরকে বাদ দেওয়া হচ্ছে না? দেখেন, আমাদের একজন স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছে, আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় তিনি যাচ্ছেন, গিয়ে কি করছেন? তিনি জিজ্ঞেস করছেন যে বাবু খাইছো, এই নাও 500 টাকা। এছাড়া তিনি বাথরুম পরিদর্শনে যাচ্ছেন, তার দরকার ছিল গ্রামগঞ্জে, পাড়া মহল্লায় গিয়ে, হাট বাজারে গিয়ে মানুষের কাছে জিজ্ঞেস করা যে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে কি নাই। কিন্তু এই কাজগুলো এই সরকারের এই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা কোনোভাবেই করতে পারতেছে না। আমরা মনে করি এই ঘটনার পরে কোনোভাবে এই স্বরাষ্ট্র উপদেষ্টা আমি দায়িত্বে আপনার কাছে খুব সংক্ষেপে একটু জানতে চাই যে সেনাবাহিনীতেও তো নতুন নিয়োগ হয়নি, আর তারা তো সরকারকে সহযোগিতাই করছে। পুলিশের কথা যেমনটি আপনি বলছেন, সেক্ষেত্রে সেনাবাহিনীতেও তো নতুন নিয়োগ হয়নি, আগে যারা ছিলেন তারাই আছেন। সেনাবাহিনীতে ওই ধরনের দলীয়করণ হয়নি। সেনাবাহিনী সবসময়, যদি আপনি 90-এ বলেন, সেই সময় কিন্তু সেনাবাহিনী জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। এবং 24-এর গণ অভ্যুত্থানে সেনাবাহিনী যখন বলেছে যে আমরা কোনোভাবে জনগণের বুকে গুলি চালাতে পারবো না, তখন কিন্তু বাংলাদেশের জনগণ সাহস পেয়েছে এবং মাঠে নেমেছে। সেনাবাহিনী অতীতের প্রত্যেকটা অভ্যুত্থানে জনগণের পাশে ছিল, এই অভ্যুত্থানের পাশে ছিল। সেনাবাহিনীর মধ্যে ওই ধরনের আপনার বক্তব্য আমার কাছে স্পষ্ট, আপনি থাকুন আমাদের সাথে। আমি আবার একটু চলে যাচ্ছি আমাদের আরেকজন অতিথি আলাউদ্দিন মোহাম্মদ, আপনার কাছে একটু জানতে চাই যে আপনারা ব্লকেট কর্মসূচির ডাক দিয়েছেন এবং যেমনটি আমি বললাম যে কিছুক্ষণ আগেই সংবাদ সম্মেলন থেকে কর্মসূচির ঘোষণা এসেছে। এনসিপি আসলে মূল দাবিটা কি আসলে এই ঘটনার পর? প্রথমত, এনসিপি যে ব্লকেট কর্মসূচি দিয়েছিল ওটা ঠিক কর্মসূচি না। আমরা নিজেরা যেখানে অবরুদ্ধ হয়ে পড়েছিলাম সেখান থেকে আমাদেরকে কিভাবে উদ্ধার করে
নিরাপদ জায়গায় নিয়ে আসা হবে, সেই ব্যাপারে আমরা সত্যিকার অর্থেই সন্দিহান ছিলাম এবং খুব অসহায় হয়ে পড়েছিলাম। আপনি চিন্তা করে দেখেন, আমি একটু আগে যে বিষয়গুলো বললাম, যে এতগুলো বাহিনীর সদস্য মোতায়েন থাকার পরও আসলে তারা এই হামলা প্রতিহত করতে পারেনি। এবং সকালেই কিন্তু পুলিশের দুটো গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, ইউনোর গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমরা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেই, এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন, যে আমাদের সারা বাংলাদেশে আমাদের নেতাকর্মীরা তার তার জায়গায় ব্লকেট কর্মসূচি দিবে। ইভেন আপনি জানেন যে রংপুরে 4 জন উপদেষ্টা ছিলেন, তাদেরকে কিন্তু অবরুদ্ধ করে রাখা হয়েছিল। তা আমাদেরকে এখান থেকে আপনার একটা সেফ প্যাসেজে নিয়ে যাওয়ার প্রেক্ষিতে তারাও সেখান থেকে নেতাকর্মীরা তাদেরকে আপনার আপনার রিলিজ করে দেয়। মূল ব্যাপারটা এটা একটা চাপ প্রয়োগ। স্বাভাবিকভাবে আমরা কিন্তু যখনই গোপালগঞ্জ থেকে বের হয়ে এসেছি তখনই আমরা বলেছি যে আমাদের নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে দিয়েছে যে আপনারা আপনার ব্লকেট প্রত্যাহার করুন, কিন্তু রাস্তার পাশে এক পাশে বিক্ষোভ করুন। আর আজকে আমরা দেখতে দিচ্ছি, আজ আগামীকাল আমাদের বিক্ষোভ কর্মসূচি আছে। পাশাপাশি আমাদের যেই আপনার শিডিউল যেই আপনার কর্মসূচি ছিল, আজকে যেরকম আমাদের দুটো জেলা মিস হয়ে গিয়েছে, আমাদের মাদারীপুর ছিল, কালকে আমরা ফরিদপুরে আমাদের কর্মসূচি করব। ফরিদপুরের পরে আমাদের যেই জেলা আছে সেই জেলা আমরা যাব। আমরা যেই জুলাই মানে দেশব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি, এটা কোনো একটি একক জেলায় কোনো বাধার সম্মুখীন হয়ে আমাদের যে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা শুভাকাঙ্ক্ষী আমাদের সংগঠনের আপনার যারা নেতাকর্মীগণ, তাদের জন্য আমরা একটি জেলার কারণে আমাদের কর্মসূচি স্টপ করতে পারি না। আমরা এই আগামীকাল ঘটনা থেকে আপনাদের দলের উপর কোনো ধরনের প্রভাব ফেলবে কিনা, আজকের ঘটনা? এই এই ঘটনা আমাদের দলের উপর দুই ভাবে প্রভাব পড়বে। প্রথমত, আমাদের দলে যারা রাজনীতি করতে এসেছেন তাদের বেশিরভাগেরই পূর্ব রাজনৈতিক অভিজ্ঞতা নেই, এবং বাংলাদেশের যে রাজনৈতিক কালচার, এই কালচারের সাথে তারা অভ্যস্ত না। এই মামলা হামলা, যেভাবে আপনার অস্ত্রের মুখে আপনার রাজনীতি করে যাওয়া, আপনি যদি খেয়াল করে দেখবেন যে, তো তাদের কাছে এটা একটা শকিং। একই সাথে তারা বাংলাদেশের যেই নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণে নেতৃত্ব দিতে চায়। আমি মনে করি এই হামলার মাধ্যমে আমাদের এই কমিটমেন্ট আরো জোরদার হয়েছে। মোহাম্মদ, দ্বিতীয়ত আপনার হলো, বক্তব্য। জি। আপনি সময় থাকলে আমি বলি, দ্বিতীয়ত যে বিষয়টা হয়েছে, যে আমরা দেখেছি যে আপনি জানেন যে আগের যে রাজনৈতিক দলগুলো আছে, আপনার গোপালগঞ্জ এমন একটি জেলা, এই জেলায় কখনোই অন্য কোনো রাজনৈতিক দল বড় ধরনের আপনার কোনো রাজনৈতিক কর্মসূচি করতে পারে না। এটা কিন্তু একটি স্বাধীন সার্বভৌম দেশের একটি নির্দিষ্ট জেলায় একটি একক জনগোষ্ঠীর মানুষ রাজনৈতিক আদর্শকে ধর্মের মতো করে, সেই ধর্মকে তারা আগলে রেখে মানুষগুলোকে জিম্মি করে। আপনার কি মনে হয় না যে গোপালগঞ্জে কি 10% মানুষ নাই যারা আওয়ামী লীগের বাইরে রাজনীতি করতে চায় ট্রুলি? মোহাম্মদ, সেই মানুষগুলো আপনি রাজনীতির থাকুন ভয়েস। আমাদের সাথে। আমি একটু চলে যাই আমাদের আরেকজন অতিথি SM জিলানী, আপনার কাছে। আপনিও বলছিলেন যে আপনারাও গোপালগঞ্জে হামলার শিকার হয়েছেন। সেক্ষেত্রে আসলে গোপালগঞ্জের রাজনীতিটা কেমন? আসলে দেখেন, গোপালগঞ্জের রাজনীতিটা, গোপালগঞ্জের মানুষ আবেগের চলে, বিবেক দিয়ে কাজ করে না। এটা একটা প্রবলেম আছে। আরেকটা হচ্ছে যে এই আমাদের যে সাংস্কৃতিক উপদেষ্টা রয়েছেন, উনি জানেন না যে আর বাংলা নামে একটি টিভি চ্যানেল আছে, যারা প্রতিনিয়ত এই গোপালগঞ্জের মানুষ চার দোকানে বসে সারাদিন এই আর বাংলা দেখে, এবং সেখান থেকে প্রতিনিয়ত মিথ্যা বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয় যে এই এই 2 দিন পরেই চলে আসছে নাপা, এই চলে আসছে, যে কোনো মুহূর্তে চলে আসবে, বাংলাদেশে সবকিছু ঠিক হয়ে যাবে। এই মানুষকে এইভাবে প্রতিনিয়ত বিভ্রান্ত করছে, সেখান থেকে মানুষ উজ্জীবিত হচ্ছে নানানভাবে। এর বিরুদ্ধে আমরা বারবার বলেছি, প্রশাসনের বিরুদ্ধে বলেছি, ডিআইজির কাছে গিয়েছি, এবং পুলিশের সর্বোচ্চ আসনে যিনি বসে আছেন তার শ্বশুরবাড়ি এখানে, তার আপন শালা ছাত্রলীগের সেক্রেটারি ছিল দীর্ঘদিন, আমার বাড়িতে সে 2 বার হামলা করেছে। আজকে সে বীর দর্পে সেখানে ঘুরে বেড়ায়, সে আওয়ামী লীগের বর্তমান টুঙ্গিপাড়া উপজেলার সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে কোনো প্রশাসন ব্যবস্থা গ্রহণ করে না। পুলিশের কাছে কয়েকদিন আগে, ঈদের আগে 5-6 জন মানুষকে মেরে তার মারাত্মক জখম করেছে, তাকে মামলা দিতে গেলে বলে না। গোপালগঞ্জের রাজনৈতিক প্রেক্ষাপটটা কিছুটা সারা দেশের তুলনায় ভিন্ন। একটু এক কথায় সংক্ষেপে জানাবেন যে গোপালগঞ্জের এই ঘটনা আসলে কারো লাভবান হওয়ার সুযোগ তৈরি হলো কিনা?
হ্যাঁ, লাভবান তো একটা গোষ্ঠীর হয়েছে যারা বাংলাদেশের যে এই 24-এর পরে যে ঐক্যবদ্ধভাবে যে আন্দোলনটা হয়েছিল, বাংলাদেশের যে গণতান্ত্রিক যে আন্দোলনটা, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলনটা হয়েছিল, সেই আন্দোলনটায় বাংলাদেশের গণতান্ত্রিক দলগুলো ঐক্যবদ্ধ হয়েছিল। আজকে অনেক রাজনৈতিক দল তাদের বিভ্রান্তিকর বক্তব্যের কারণে এই বিভাজন তৈরি হয়েছে। আমি মনে করি এই বিভাজন থেকে দূরে এসে, সরে এসে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ না হতে পারি, স্পষ্ট ঐক্যবদ্ধ হতে হবে আপনি বলছেন। আমি একটু চলে যাচ্ছি মোহাম্মদ রাশেদ খান আপনার কাছে এবার একটু জানতে চাই যে আজকের এই ঘটনায় কারো আসলে লাভবান হওয়ার সুযোগ তৈরি হলো কিনা, আপনি কি মনে করেন? দেখেন, আমি এই ঘটনাকে একটু ভিন্নভাবে বিশ্লেষণ করতে চাই। আমার মনে হয় যে এই ধরনের স্বল্প প্রস্তুতি নিয়ে গোপালগঞ্জে আসলে এনসিপির নেতাকর্মীদের যাওয়া উচিত হয়নি। কারণ আমরা জানি যে এর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন সেখানে গিয়েছেন, এক ধরনের আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। এমনকি আপনার যখন এরশাদ সাহেব সেখানে গিয়েছে, একই ধরনের আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। তো এখানে বিএনপির নেতাকর্মীরা তারাও কিন্তু এক ধরনের, আমার মনে হয় যে আতঙ্কের মধ্যেই সেখানে রাজনীতি করে। তো বিএনপির মতন বড় একটি দলের জন্য যেখানে আসলে টিকে থাকাই মুশকিল, সেখানে এনসিপি তো নতুন একটি দল, সেখানে এইভাবে তারা একদম ঢাক ঢোল পিটিয়ে সেখানে যাচ্ছে। কিন্তু যে ধরনের আসলে প্রস্তুতি দরকার ছিল, সেই প্রস্তুতি তাদের ছিল না। দেখেন, গণ অভ্যুত্থানের পরে কিন্তু আমাদের ভিতরে একতা নষ্ট হয়ে গেছে। এনসিপি যদি এখন সব দলকে ডাকে তাহলে কিন্তু যাবে না। আমরা হয়তো তাদের উপরেই হামলা হয়েছে, যে কারণে আজকে আমরা তাৎক্ষণিকভাবে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করেছি। বিএনপি নিন্দা জানিয়েছে, জামাত ইসলাম নিন্দা জানিয়েছে, বা অন্যান্য দল নিন্দা জানিয়েছে। কিন্তু আমাদের যে একতা ছিল সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তো সেই জায়গা থেকে আমার যেটি মনে হয়, আজকে গোপালগঞ্জে যেভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে যেভাবে আওয়ামী লীগ ফাইট করেছে, আওয়ামী লীগ কিন্তু একটা সাহস পেয়ে গেল সারা দেশে। এখন কিন্তু আওয়ামী লীগ, আমি মনে করি যে এখন তারা নামার একটা চেষ্টা করবে। তার মানে গোপালগঞ্জে যদি আওয়ামী লীগকে আমরা আজকে প্রতিহত করতে পারতাম, বা এনসিপি যদি সেইভাবে প্রতিহত করতে পারতো, তাহলে কিন্তু আওয়ামী লীগের মধ্যে এক ধরনের ভয় ঢুকে যেত। তার মানে আমাদের এই যে দুর্বল বক্তব্য প্রস্তুতি আমাদের নিয়ে। কাছে স্পষ্ট। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।